নমস্কার সবাইকে। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা বিদ্রোহীর শেষ চিঠি নামের দারুণ একটা গল্প নিয়ে কথা বলবো। গল্পটি মূলত কাজী নজরুল ইসলামের জীবনের কিছু অসাধারণ মুহূর্ত থেকে অনুপ্রাণিত। আচ্ছা ভাবুন তো, একজন মানুষ শুধু তার কলম আর শব্দ দিয়ে কিভাবে বিশাল সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন একেবারে মূল কথায় ঢুকে পড়া যাক। শুরুতেই এই শক্তিশালী উক্তিটা দেখুন, মানুষের হৃদয়কে জাগানো এক ধরনের যুদ্ধ। এই একটা মাত্র বাক্যই কিন্তু আমাদের আজকের আলোচনার পুরো সুরটা বেঁধে দিচ্ছে। সাধারণত যুদ্ধ বলতে আমরা কি বুঝি? ওই অস্ত্র, গোলাগুলি বা তলোয়ারের ঝঞ্ঝনানি, তাই তো? কিন্তু আমাদের এই গল্পের মূল চরিত্র অর্থাৎ নজরুল মনে প্রাণে বিশ্বাস করতেন যে মানুষের মনকে জাগিয়ে তোলা, তাদের অন্যায়ের বিরুদ্ধে সচেতন করাটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ। সেকশন 1, অন্যায়ের বিরুদ্ধে প্রথম স্ফুলিঙ্গ, এক বিদ্রোহীর সূচনা। চলুন সামনের দিকে এগোই আর দেখি কিভাবে এই ব্যাপারটা ধীরে ধীরে গড়ে উঠল। প্রতিটা মানুষেরই তো একটা শুরুর গল্প থাকে, তাই না? নজরুলের ক্ষেত্রে এই যাত্রাটা শুরু হয়েছিল চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে। অভাব ছিল তার প্রতিদিনের সঙ্গী। এই সময়রেখাটা খেয়াল করলে দেখবেন শৈশব কেটেছে কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে। একটু বড় হয়ে গ্রামের মসজিদে আজান দেওয়ার কাজ করেছেন, আবার কৈশোরে লেটো গানের দলে যোগ দিয়ে প্রাণ খুলে গানও গেয়েছেন। বাইরে থেকে দেখলে এগুলো খুবই সাধারণ কাজ মনে হতে পারে, কিন্তু জানেন তো, এই সাধারণ জীবনযাপনের আড়ালেই মানুষের প্রতি চরম সহানুভূতির একটা আগুন তার ভেতরে জ্বলতে শুরু করেছিল। আর ঠিক এই কারণে তার এই অটল প্রতিজ্ঞাটা দেখুন, আমি এমন কথা লিখব যা অন্যায়ের বিরুদ্ধে মানুষকে দাঁড়াতে শেখাবে। কিন্তু হঠাৎ এই প্রতিজ্ঞা কেন? এর পেছনে একটা বড় ঘটনা আছে। একদিন ছোট্ট নজরুল দেখেছিলেন গ্রামের এক অসহায় গরিব কৃষককে জমিদারের লোকেরা নির্মমভাবে পেটাচ্ছে। কৃষকের ছোট্ট মেয়েটা বাবাকে বাঁচানোর জন্য অসহায়ভাবে কাঁদছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। দূর থেকে সেই দৃশ্য দেখে নজরুলের বুকটা একেবারে কেঁপে উঠেছিল। আক্ষরিক অর্থেই সেদিনই তার মনের ভেতর আজীবনের এই প্রতিজ্ঞার বীজ বোনা হয়ে গিয়েছিল। সেকশন 2, কলমে আগুন, সৈনিক থেকে কবি। সময় গড়াতে থাকে আর যুবক বয়সে নজরুল যোগ দেন সেনাবাহিনীতে। কিন্তু অবাক করা বিষয়টা কি জানেন? যুদ্ধের ময়দানের ওই চরম রুক্ষতা আর বন্দুকের কান ফাটানোর শব্দও তাকে মানুষের কষ্টের কথা ভোলাতে পারেনি। বামদিকের বর্ণনাটা দেখুন, চারপাশে শুধু বন্দুকের বিকট শব্দ আর চরম বিশৃঙ্খলা। আর ডানদিকে দেখুন, সেই পরিস্থিতির মাঝেই ট্রেঞ্চের ভেতর বসে মানুষের মনকে জাগিয়ে তোলার জন্য নীরবে অবিরাম কবিতা লিখে চলছেন একজন মানুষ। চারপাশের এত গোলাগুলি আর ধ্বংসযজ্ঞের মাঝেও তার ভেতরে চলছিল এক অন্যরকম যুদ্ধ, যা তিনি লড়ে যাচ্ছিলেন শুধু তার কলম দিয়ে। তখনকার পরিস্থিতিটা আসলে কেমন ছিল তা এই পয়েন্টগুলো দেখলে আরও পরিষ্কার হবে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর চারদিকে যখন বন্দুকের গর্জন, তখনও তিনি একটানা কবিতা লিখে চলেছেন। তার এই ফোকাস দেখে সহযোদ্ধারা তো রীতিমতো অবাক। তারা বলতো, ভাই, তুমি এই যুদ্ধের মাঝে বসেও কবিতা লেখো কিভাবে? নজরুল তখন হয়তো একটু হেসে তাদের বুঝিয়ে বলতেন যে প্রকৃত বিদ্রোহ বা আসল যুদ্ধ তো আসলে মানুষের মনকে জাগিয়ে তোলা। সেকশন 3, চির উন্নত শির, বাংলার যুব সমাজকে প্রজ্বলিত করা। এরপর সেনাবাহিনী থেকে কলকাতায় ফিরে আসার পর নজরুলের কলম থেকে যেন আক্ষরিক অর্থে আগুন ঝরতে শুরু করল। তিনি স্বাধীনতা আর মানবাধিকার নিয়ে এমন সব কথা লিখতে লাগলেন যা খুব দ্রুত চারপাশের ঘুমন্ত যুব সমাজকে প্রবলভাবে জাগিয়ে তুলেছিল। অন্ধকার ঘরে বসে লেখা তার সেই আইকনিক লাইনগুলো হলো, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির। কি দারুণ তেজ, তাই না? এই কবিতাটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল পুরো বাংলায়। এটা মানুষের মনে এমন একটা জোরালো ধাক্কা দিয়েছিল যে সমাজ তাকে সম্পূর্ণ নতুন এক পরিচয় বরণ করে নিল। আর এই বিষয়টা খুব সুন্দরভাবে বিদ্রোহী কবির এই সংজ্ঞাটিকে তুলে ধরছে। এটা কিন্তু সাধারণ মানুষের দেওয়া একটা উপাধি। এর মানে কি? এর মানে হলো এমন একজন মানুষ যিনি সাহিত্যকে নিজের অস্ত্র হিসাবে ব্যবহার করে সমাজকে জাগিয়ে তোলেন, নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং মানবাধিকারের দাবি জানান। ইতিহাস ঘাটলে দেখা যায় বিদ্রোহী মানেই মানুষ ভাবে সহিংসকেও, কিন্তু এখানে এই সংজ্ঞাকে একেবারে বদলে দেওয়া হলো। অসহায় মানুষের পক্ষে এক নির্ভীক কণ্ঠস্বরকেই বলা হলো বিদ্রোহী। সেকশন 4, অন্ধকার কারাগারের সংগ্রাম, সত্য বলার মূল্য। তবে হ্যাঁ,
এই সত্য কথা বলার জন্য তাকে চরম মূল্যও চোকাতে হয়েছিল। ব্রিটিশ সরকার এই শক্তিশালী লেখাগুলোকে তাদের জন্য বড় হুমকি মনে করে নিষিদ্ধ ঘোষণা করে আর তাকে পাঠায় সোজা কারাগারে। জেলের অন্ধকার প্রকোষ্ঠ, চারপাশের পরিবেশ ভীষণ গুমোট আর ভীতিকর। ঠিক এমন সময় জেলের এক বৃদ্ধ বন্দী নজরুলকে একটা খুব গভীর প্রশ্ন করেছিলেন, তুমি ভয় পাও না? একটু ভেবে দেখুন তো, ওই অন্ধকার কারাগারে বসে শাসক গোষ্ঠীর রক্তচক্ষুর সামনে এই প্রশ্নটার ওজন আসলে কতটা ভারী ছিল। তাই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হলো তার দেয়া সেই উত্তর, যে সত্যের জন্য লড়ে সে কখনো ভয় পায় না। ভাবা যায় কি অটল একটা বিশ্বাস! জেলের ওই চার দেয়াল বা শারীরিক অত্যাচার কোনো কিছুই তার ভেতরের এই সত্যের শক্তিকে এক চুলো টলাতে পারেনি। জেলের ভেতরের এই ঘটনা প্রবাহ একটু লক্ষ্য করুন। প্রথমে তাকে অন্ধকার কারাকক্ষে পাঠানো হলো, কিন্তু সেখানে গিয়েও তিনি থামলেন না। উল্টো গান আর কবিতা দিয়ে অন্য বন্দীদের সাহস জোগাতে শুরু করলেন। এরপর জেলের ভেতরে অপর্যাপ্ত খাবার আর নির্যাতনের প্রতিবাদে শুরু করলেন টানা অনশন। আর জানেন, এই অনশনের খবর যখন জেলের দেয়াল পেরিয়ে বাইরে পৌঁছল, তখন তার সাধারণ মানুষকে রাস্তায় নামতে প্রবলভাবে অনুপ্রাণিত করেছিল। মানুষ বুঝতে পারল তিনি শুধু একজন কবি নন, তিনি আপামর জনতার কণ্ঠস্বর। সেকশন 5, নীরব কণ্ঠ, অমর আদর্শ, সময়ের ঊর্ধ্বে এক উত্তরাধিকার। এভাবেই বছর গড়িয়ে যায়। গল্পের এই অংশে সে আমাদের এক অত্যন্ত মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হতে হয়। জীবনের শেষ বছরগুলোতে অসুস্থতা কিভাবে তার শরীরের উপর নির্মম প্রভাব ফেলেছিল তা আমরা সবাই জানি। এখানকার এই বৈপরীত্যটা খেয়াল করুন, খুবই আবেগপূর্ণ। বাম দিকে আমরা দেখছি শারীরিক অসুস্থতার কারণে ধীরে ধীরে তিনি একেবারে নীরব হয়ে গেলেন। যে মানুষটি আজীবন আগুনের মতো কথা বলতেন, তিনি একদম চুপ হয়ে গেলেন। কিন্তু ডান দিকে দেখুন, তার আদর্শের সেই অমর উচ্চকণ্ঠ প্রতিধ্বনি যা আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। শরীর হয়তো হার মেনেছে, কিন্তু আদর্শের সেই আগুন কখনোই নেভেনি। ঠিক এই কারণে বহু বছর পর ঢাকার কোনো এক লাইব্রেরিতে বসে এক তরুণ যখন বইয়ের পাতায় এই লাইনগুলো পড়ছিলেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, তখন অজান্তেই তার চোখ ভিজে উঠেছিল। কারণ সেই তরুণটি খুব গভীরভাবে বুঝতে পেরেছিলেন যে একজন মানুষের শরীর হয়তো একদিন কালের গহ্বরে হারিয়ে যায়, কিন্তু তার প্রকৃত আদর্শ কখনোই মরে না। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো, এটা আমাদের আজকের দিনের জন্য খুব বড় একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আজকের পৃথিবীতে যখন আমরা অন্যায় দেখি, নজরুলের আদর্শ কি আজও আমাদের প্রতিবাদ করতে শেখায়? আজও যখন মানুষ সত্য বলতে ভয় পায়, তখন এই আদর্শই কি আমাদের নতুন করে সাহস যোগায় না? এর উত্তরটা আপনাদের নিজেদেরই খুঁজে নিতে হবে, কারণ অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ কখনোই মরে না। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের চিন্তার জগৎকে নতুন করে আলোড়িত করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।